আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি অনুপাত সমানুপাত আজকে হচ্ছে আমরা বাকি অংশটুকু, মানে যতটুকু বাকি আছে সেটুকু শেষ করব। হ্যাঁ, অনুপাত সমানুপাত শেষ করব। এতে আমাদের যদি ক্লাসটা 1 ঘন্টায় হয়ে যায় তাহলে 1 ঘন্টায় শেষ হবে। আর অনুপাত সমানুপাতের উপর আমি একটা এক্সট্রা ক্লাস নিব। এক্সট্রা ক্লাস বলতে আমাদের শিটে যে ধরনের প্রশ্ন আমি ইনক্লুড, মানে যে প্রশ্নগুলো ইনক্লুড করিনি বাট আমার কাছে মনে হয়েছে যে আসতে পারে ইম্পর্টেন্ট, বা আপনাদের কাছে প্রবলেম ক্রিয়েট হতে পারে মানে প্রশ্ন সলভ করার সময়, সেইগুলো নিয়ে আমি একটা এক্সট্রা ক্লাস দিব। এই এক্সট্রা ক্লাসটা একটু লং টাইমের হবে, অর্থাৎ এটা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও হতে পারে। ঠিক আছে, কারণ এই এক ক্লাসে সবগুলো শেষ করে দিব। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি বাকি যে অংশটুকু আছে সেটুকু করব। ঠিক আছে, দেখেন এই অনুপাত সমানুপাতের মধ্যে আমি একটু বলে রাখি, পিতা পুত্রের বয়সের যে অঙ্কগুলো আছে সেটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে, সেটা কিন্তু আলাদা করে আমি একটা টপিক করে দিছি, ওইটা কিন্তু এখনো ক্লাস নেইনি। এই অনুপাত শেষ হবে, আর একটা আজকের পর আরেকটা ক্লাস নিব এক্সট্রা, তারপর অনুপাত শেষ হবে। তারপর পিতা পুত্রের বয়সের অঙ্ক, তারপর হচ্ছে গড়, তারপর হচ্ছে আপনার আর একটা যেন কি আছে, গড়, আর হচ্ছে অংশীদারি কারবার। এগুলো শেষ হলে পরে আমরা তারপর শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, এই 3টা চ্যাপ্টার শেষ করলে পাটিগণিত ক্লোজ। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল পড়ালেখায়। দেখেন এখানে আমি এই অঙ্কটা দুপুরবেলা যখন ক্লাস নিছিলাম তখন বলছিলাম যে এই অঙ্কটা আমরা পরে করাবো, তাই তো? দেখেন এখানে কি বলছে, সবাই একটু তাকাবেন প্লিজ। এই অঙ্কটা একটা স্পেশাল অঙ্ক, মানে এই সলিউশনটা আপনাকে একটু ধৈর্য ধরে বুঝতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাওয়া কঠিন। এখানে বলছে যদি a প্লাস বি বি প্লাস সি প্লাস এ ইজ ইকুয়াল টু 6:7:8, তার মানে কি জানেন? মানে এখানে 3টা অনুপাত, এখানে কিন্তু অনুপাতের 3টা রাশি, এই এ প্লাস বি মিলে একটা রাশি। শোনেন, এখানে অনুপাতের 3টা রাশি, এই এ প্লাস বি মিলে একটা রাশি, বি প্লাস সি মিলে একটা রাশি, সি প্লাস এ মিলে একটা রাশি। ওকে, এবং আরেকটা ডাটা দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 14 বলছে। তাহলে সি এর মান কত? এখন আমাকে বলেন, এদিকে তাকান, আপনি যদি সি এর মান বের করতে চান কোথা থেকে বের করা সম্ভব বলেন তো? এই জায়গা থেকে সি এর মান বের করা সম্ভব, কারণ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 14 দেওয়া আছে, রাইট? এইখান থেকে সি এর মান বের করা সম্ভব, কারণ এ প্লাস বির ভ্যালু যদি আমি কোনোভাবে বের করতে পারি, সেই এ প্লাস বির ভ্যালুটা এখানে বসাই দিলেই তো এই সি কে রেখে দিবা আর এইটা ওই পাশে পার করে দিলেই সির মান বেরোবে। তার মানে আমার এই অঙ্কের টার্গেট হলো এ প্লাস বির ভ্যালু যে করেই হোক বের করা। এখন এখানে এ প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ, এটা দিয়ে আছে 6:7:8, এর মানে আমরা ধরে নিব, ধরি a প্লাস বি ইজ ইকুয়াল টু 6x, কারণ এই অনুপাতটা হচ্ছে a প্লাস বি, পুরো a প্লাস বি এর অনুপাত হচ্ছে 6, তাহলে a প্লাস বির মান কত? 6x। আচ্ছা, তাহলে এখন b প্লাস সি কত? b প্লাস সি তাহলে হবে 7x। তাহলে c প্লাস এ কত? তাহলে c প্লাস এ হবে 8x। ওকে, আচ্ছা আমরা এটাকে একটা ইকুয়েশন দিলাম, এটাকে একটা ইকুয়েশন দিলাম, এটাকে একটা ইকুয়েশন দিলাম। এখন আমি যদি এই 3টা ইকুয়েশন যোগ করি, 1 যোগ 2 যোগ 3 করে, এই 3টা ইকুয়েশন যোগ করব। হ্যাঁ, এই 3টা ইকুয়েশন যোগ করলে দেখেন এদিকে তাকান, এখানে আসবে a প্লাস বি, তারপর যোগ হবে b প্লাস সি, তারপর যোগ হবে c প্লাস এ। তার মানে বিষয়টা এরকম, a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ ইজ ইকুয়াল টু, সব যোগ হবে 6x প্লাস 7x প্লাস 8x, রাইট? এখন দেখেন এর মধ্যে 2টা এ আছে, 2টা বি আছে, 2টা সি আছে, তার মানে আমি বলতে পারি এখানে হচ্ছে টুয়াইস এ ইন্টু প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি। তার মানে এখান থেকে একবারে 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি লেখা যায়, কারণ এর মধ্যে 2টা এ আছে, 2টা বি আছে, 2টা সি আছে, তাহলে 2 কমন নিলাম, কারণ এগুলো যোগ করলে হবে 2a প্লাস 2b প্লাস 2c, সেখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 7x 6x 13x 13 আর 21 21x। ওকে, এখন এই এ প্লাস বি প্লাস সির মানটা ওরা আগে কি মেনশন করে রাখছে 14, কথা কি বুঝাইতে পারছি? তার মানে এই পাশে হবে 2 ইন্টু 14 ইজ ইকুয়াল টু, এই পাশে হবে 21x। এখন এই জায়গা থেকে আমরা x এর মানটা ক্যালকুলেট করতে পারবো, কারণ আমার c এর মান বের করতে গেলে a প্লাস b এর মান লাগবে। এই a প্লাস b মান হচ্ছে 6x, তাহলে আমি কোনোভাবে যদি x এর মান বের করতে পারি, সেই x এর মান এখানে বসালে a প্লাস b এর মান চলে আসবে। তাই এখান থেকে আমরা x এর মান ক্যালকুলেট করব। এখান থেকে কিসের মান ক্যালকুলেট করব? x এর মান। তাইলে x রেখে দেন, এই পাশে x রেখে দেন,
এই পাশে কিন্তু 2 ইন্টু 14 আছে, 2 ইন্টু 14 আছে, আর 21 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, রাইট? এবার 7 দিয়ে কাটা যায়, দেখেন 7 দিয়ে কাটা যায়, 3 সাথে 21, 7 দুগুণে 14, তাহলে উপরে থাকলো 4, নিচে থাকলো 3, তার মানে x এর ভ্যালু বেরোবে 4/3। এই x এর ভ্যালু এক নম্বরে বসালে a প্লাস b এর ভ্যালু বেরোবে, সেই a প্লাস b এর ভ্যালু এখানে বসালে পরে c এর মান বেরোবে। আশা করি বুঝতে পারছেন। x এর মান 1 এ বসিয়ে, x এর মান 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ কি আছে? 1 নং এ আছে a প্লাস b ইজ ইকুয়াল টু, 1 নং এ আছে কি বলেন তো? a প্লাস b ইজ ইকুয়াল টু 6x। তাহলে a প্লাস b ইকুয়াল টু 6x, তাহলে 6 ইন্টু x এর মান আবার এই যে বের করছি 4/3, এখানে 4/3 দিলাম, 3 দিয়ে 6 যাবে 2 বার, 4 দুগুণে কত 8, তার মানে a প্লাস b ইজ ইকুয়াল টু 4 দুগুণে কত 8, তাহলে a প্লাস b এর ভ্যালু 8। এই a প্লাস b এর ভ্যালু এখন এখানে বসাই দিলেই c এর মান চলে আসবে, তাহলে অতএব c। তাহলে অতএব a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 14, এই a প্লাস b এর ভ্যালু বের হয়েছে কত? 8, তাহলে 8 প্লাস c ইজ ইকুয়াল টু 14, এই 8 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে c ইকুয়াল টু 14 মাইনাস 8, অতএব c ইজ ইকুয়াল টু 6, তাহলে c এর মান হচ্ছে 6। ক্লিয়ার বিষয়টা? c এর মান 6। আমার কাছে মনে হয়েছে একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, বিশেষ করে ব্যাংকের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। দেখবেন বাংলাদেশ ব্যাংক এর পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন দিছিল, এই যে কিছুদিন আগে যে পরীক্ষাটা হলো। ওকে, ক্লিয়ার আছে? কোথাও যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করবেন প্লিজ, কোথাও কোনো কোশ্চেন থাকলে পরে জিজ্ঞাসা করবেন, যাতে আমি ক্লাসের মধ্যেই সমাধান করে দিতে পারি। হ্যাঁ, আমরা যেমন এরকম লিখি না, a is to b is to c is equal to 3 is to 4 is to 5 থাকলে তখন a এর মান লিখি 3x, তেমনই এই a প্লাস b পুরোটা অনুপাতের একটা রাশি, তাহলে a প্লাস b হবে হচ্ছে 6x, b প্লাস c হবে হচ্ছে 7x, c প্লাস a হবে 8x, তারপর এই তিনটা ইকুয়েশন যোগ করলে আমরা ওখান থেকে x এর ভ্যালু পাবো, সেই x এর ভ্যালু এখানে বসাই দিলে পরে a প্লাস b পাবো, সেই a প্লাস b এর মান এখানে বসাই দিলে c এর মান পাবো। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা আমরা সলভ করে ফেলছিলাম অলরেডি। আচ্ছা, এই যে এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা দেখেন। আচ্ছা, আমি একটু আপনাদেরকে এই অঙ্কটা সলভ করার সময় বলবো, এটার মূল নিয়মটা আমি এখন এখানে করাবো না। কেন করাবো না? কারণ এটার মূল নিয়মটা আপনাকে এখন বুঝালেও আপনি বুঝবেন না, বেশিরভাগ লোকই বুঝবে না। কেন? কারণ এটা হচ্ছে গতি রিলেটেড, গতির সাথে সম্পর্কিত, বুঝছেন? ওই যে দূরত্ব গতি চ্যাপ্টার আছে না, সেই দূরত্ব গতির সাথে রিলেটেড। যেহেতু গতি আমি পড়াইনি, তাই এইটা মানে এখনো পড়াইনি, আমরা মানসিক দক্ষতায় যখন যাব তখন কিন্তু গতি চ্যাপ্টারটার উপর ক্লাস হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা এখন না পড়াই, এটা শর্টকাটে করে দিব। এবং আমি আপনাকে বলছি, এটার মূল নিয়ম করালেও পরীক্ষার হলে মূল নিয়ম করা যাবে না, কারণ এর মূল নিয়মটা অনেক বড়, এর মূল নিয়মটা অনেক বড়। আপনি যদি পরীক্ষার হলে এই মূল নিয়ম করতে যান তাহলে হবে না, সলভ করে আসতে পারবেন না, সময় লাগবে। সুতরাং আমরা কি করব, এটা শর্টকাটে শিখে নিব, ঠিক আছে? এই অঙ্কটা আপনি অবশ্যই যে শর্টকাটটা আমি দেখাচ্ছি এই শর্টকাটটা অ্যাকসেপ্ট করবেন, মনে রাখবেন, না হলে এটা সলভ করা যাবে না। কিন্তু এই প্রশ্ন লিখিততেও আসছে, প্রিলিতেও আসছে। আচ্ছা, এখন যদি কেউ মনে করেন না আমার মূল নিয়মটা দরকার, ভাই মূল নিয়মটা আমাকে দেয়নি, হ্যাঁ আচ্ছা, তাহলে আমি সমস্যা নাই, মূল নিয়মটা যার দরকারি, আমি প্রয়োজনে লিখিত ব্যাচে আমার এটার ক্লাস নেওয়া আছে, আমি দরকার হয় এই অঙ্কটা যে জায়গাতে আছে ওইটুকু ভিডিও ক্লিপ আমি কেটে আমার দরকার এই ক্লাসের নিচে আমি অ্যাড করে দিব, যদি চান, সমস্যা নেই। আচ্ছা, এখন কি বলছে দেখেন, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। ওকে, কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, দেখেন কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময়ে 5 বার লাফ দেয়। ওকে ফাইন, খরগোশ 4 লাফে যত দূরত্ব যায়, কুকুর 3 লাফে তত দূরত্ব যায়। কুকুর ও খরগোশের গতির তুলনা, গতির অনুপাত বের করেন। কুকুর ও খরগোশের গতির অনুপাত, গতি মানে হচ্ছে স্পিড, স্পিড কুকুর আর খরগোশ। আচ্ছা, আমি কুকুরকে ক দ্বারা প্রকাশ করব, আমি কুকুরকে ক দ্বারা প্রকাশ করব আর খরগোশকে খ দ্বারা প্রকাশ করব। আচ্ছা, কুকুরকে ক, খরগোশকে খ। এখন কার কার অনুপাত চাইছে? কুকুর ও খরগোশের অনুপাত, তার মানে উপরে থাকবে কুকুর, সবাই তাকান প্লিজ, উপরে থাকবে কুকুর, আচ্ছা ক, আর নিচে থাকবে খরগোশ। একবার এই যে কুকুর ডিভাইডেড বাই খরগোশ অনুপাত, এদিকে তাকান। শর্টকাট হলো লাফ ডিভাইডেড বাই দূরত্ব, লাফ ডিভাইডেড বাই দূরত্ব ডিভাইডেড বাই লাফ ডিভাইডেড বাই দূরত্ব। খুব সুন্দর শর্টকাট, লাফ ডিভাইডেড বাই দূরত্ব ডিভাইডেড বাই লাফ ডিভাইডেড বাই দূরত্ব। এটা হলো এই যে অনুপাতের ভাগ, এটা
উপরে লাফ ডিভাইডেড বাই দূরত্ব, নিচেও লাফ ডিভাইডেড বাই দূরত্ব। এখন এই লাফ দূরত্ব এটা আবার কি? এই যে উপরে কাকে লিখছেন, ক মানে কুকুর না, তাহলে উপরে এই লাফ হলো কুকুরের লাফ, এই দূরত্ব হলো কুকুরের দূরত্ব। আবার বলছি, উপরে যাকে লিখবেন এইগুলো তার ইনফরমেশন, নিচে যাকে লিখবেন এই নিচের গুলো তার ইনফরমেশন। তাহলে উপরে লিখছি কুকুর, তার মানে এই লাফ কুকুরের লাফ, দূরত্ব হচ্ছে কুকুরের দূরত্ব। এইগুলা কোথায় পাবো? এগুলো অঙ্কে দেওয়া আছে। দেখেন, কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, এই যে এটা হলো কুকুরের লাফ, এই যে 4, এই 4 কি কুকুরের লাফ, তাই এই লাফের জায়গা বসবে 4, এই লাফের জায়গা 4। এবার তাকান, এবার কুকুরের দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কুকুরের দূরত্ব। আচ্ছা, খরগোশ সেই সময় 5 বার লাফ দেয়, এটা হলো খরগোশের লাফ, মানে এই জায়গাতে ওই 5 বসবে, ওটা রাখেন। এবার দেখেন, তাহলে খরগোশ সেই সময় 5 বার লাফ দেয়, তার মানে এই লাফের জায়গায় বসবে খরগোশ, এই যে এখানে, এই যে দেখেন, এই যে পজিশন দেখেন। এবার দূরত্ব, খরগোশ 4 লাফে যত দূরত্ব যায়, তার মানে এই 4 লাফে যত দূরত্ব যায়, এই দেখেন খরগোশ 4 লাফে যত দূর যায়, তার মানে এই যে 4 না, এই 4 হচ্ছে এই দূরত্বের সাথে যত দূর, এই যে যত দূর, তার মানে এই 4 বসবে দূরত্বের ওইখানে। তাহলে এটা কার কার দূরত্বের সাথে রিলেটেড? এটা হচ্ছে খরগোশের। দেখেন খরগোশ 4 লাফে যত দূর যায়, তার মানে এটা হচ্ছে খরগোশের ইনফরমেশন। তাহলে খরগোশের দূরত্ব কোথায়? এই যে এইখানে, তার মানে এখানে বসবে 4। ওকে ফাইন। আর কুকুর 3 লাফে তত দূর যায়, এই যে দূরত্ব, এই যে দূরত্ব, কত লাফের দূরত্ব? 3 লাফের। এটা কার? কুকুরের। তার মানে কুকুরেরটা হচ্ছে উপরে, তার মানে এটা বসবে এখানে। ক্লিয়ার বিষয়টা? এবার ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আমাদের উত্তর। তাইলে 4 ডিভাইডেড বাই 3 ইন্টু এই 4 উপরে যাবে, নিচে হচ্ছে 5, 4 4 16, নিচে হচ্ছে 15, তার মানে 16 ডিভাইডেড বাই 15, তার মানে কুকুর ইস্টু খরগোশ ইজ ইকুয়াল টু 16:15, তার মানে কুকুর এবং খরগোশের দূরত্বের অনুপাত 16:15। বুঝছেন কিনা বলেন প্লিজ, বুঝছেন কিনা বলেন? এই শর্টকাট ছাড়া এই অঙ্ক করে আসা খুব কঠিন। হ্যাঁ, এই অঙ্ক করে আসা কঠিন, কারণ মূল নিয়মটা অনেক বড়। আমি যদিও করে দিব, সমস্যা নাই, মূল নিয়ম কঠিন মানে পারা যাবে না এমন না, কিন্তু একটু বড়। তাহলে লাফ ডিভাইডেড বাই দূরত্ব ডিভাইডেড বাই লাফ ডিভাইডেড বাই দূরত্ব, কি অবস্থা? আচ্ছা, 16:15, 16:15 উত্তর ঠিক আছে? শীটের সাথে মিলছে উত্তর? শীটের সাথে উত্তর মিলছে? হুম, ষোলো ইস্টু পনেরো। আচ্ছা, 16:15। আচ্ছা, এখন এখানে না বুঝলে বলেন প্লিজ। এই যে লাফ বাই দূরত্ব, লাফ বাই দূরত্ব, এই লাফ দূরত্ব এগুলো কোথায় পাবো? এই যে দেখেন 4, কুকুর 4 বার লাফ দেয়, কুকুর যে সময় 4 বার লাফ দেয়, তার মানে 4 কি? এই 4 হচ্ছে লাফ কার? কুকুরের। তাই এই লাফের জায়গা বসাইছি 4। এই লাফ হচ্ছে খরগোশের লাফ, খরগোশ সেই সময় 5 বার লাফ দেয়, তার মানে এই 5 হচ্ছে খরগোশের লাফ, তাই এখানে 5 বসাইছি। ঠিক আছে? এবার দূরত্ব, খরগোশ 4 লাফে যত দূরত্ব যায়, এই যে দূরত্ব, এই যে দূরত্ব কথাটা, তাহলে দূরত্বের সাথে কয় লাফ? 4 লাফ কার? খরগোশের। তাহলে এই খরগোশের জায়গায় বসাইছি এই যে 4। কুকুর 3 লাফে তত দূরত্ব যায়, তার মানে এই যে দূরত্ব, তাহলে এটা হচ্ছে কুকুরের 3 লাফের দূরত্ব। তাহলে এই 3 লাফ কার সাথে রিলেটেড? কুকুরের দূরত্বের সাথে রিলেটেড, তাই এই যে কুকুরের দূরত্ব এখানে 3 বসাইছি। এবার ক্যালকুলেশন করে যা আসবে সেটা আমাদের উত্তর। আচ্ছা, এবার আমি এই নেক্সট প্রশ্নে যাচ্ছি। এবার হচ্ছে সমানুপাত। দেখেন সমানুপাত দেখা যাচ্ছে আশা করছি। সমানুপাত কি জিনিস আগে আমরা এটা একটু বুঝি। সমানুপাত হচ্ছে, একটু তাকাবেন প্লিজ, সমানুপাতে রাশি থাকবে মোট 4টা। সমানুপাতে রাশি থাকবে 4টা। সমানুপাতে রাশি থাকবে মোট 4টা। ধরেন এ একটা রাশি, বি একটা রাশি, সি একটা রাশি, ডি একটা রাশি। এখন এই 4টা রাশির মধ্যে এমন একটা রিলেশন ক্রিয়েট হবে
যেন এই প্রথম দুইটা রাশির অনুপাত যা হবে এই শেষ দুইটা রাশির অনুপাত যদি তাই হয় তাহলে এই চারটা রাশি মিলে একটা সমানুপাত সৃষ্টি করে। আবার বলছি, চারটা রাশির মধ্যে সম্পর্ক যদি এমন হয় যে প্রথম দুইটা রাশির অনুপাত যা হবে শেষ দুইটা রাশির অনুপাত যদি তাই হয় তাহলে এরা একটা সমানুপাত সৃষ্টি করে। বোঝা গেছে? তার মানে এই প্রথম দুইটা রাশির অনুপাত a/b, শেষ দুইটা রাশির অনুপাত c/d, এরা কি হবে? সমান হতে হবে। মানে প্রথম দুইটার অনুপাত এবং শেষ দুইটার অনুপাত যদি সমান হয় তাহলে এই চারটা রাশি মিলে একটা সমানুপাত সৃষ্টি করে। ঠিক আছে? আর সমানুপাতের এই রাশিগুলোকে বলা হচ্ছে সমানুপাতি। এই রাশিগুলোকে বলে সমানুপাতি, আর এরা যেটা সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে সমানুপাত। আর এই রাশিগুলোর প্রত্যেককে বলা হচ্ছে সমানুপাতি। ওকে, আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি। এদিকে তাকান, তাহলে রাশি কয়টা? মোট চারটা, ABCD। এখন এই সমানুপাতের এই যে প্রথমের যে রাশি আর শেষের যে রাশি এই দুটাকে বলে প্রান্তীয় রাশি। কেন? কারণ এরা দুইজন দুই প্রান্তে আছে, তাই এই দুইজনকে বলা হয় প্রান্তীয় রাশি। এই দুজনকে বলে কি? প্রান্তীয় রাশি। আর এই মাঝখানের দুইটা রাশিকে বলে মধ্য রাশি। তাহলে সমানুপাতের যে চারটা রাশি তার মধ্যে প্রথমটা আর শেষটা এরা দুজন দুই প্রান্তে অবস্থান করছে, তাই বলা হচ্ছে প্রান্তীয় রাশি। আর মাঝখানে যে দুইজন আছে এদেরকে বলা হচ্ছে মধ্য রাশি। ওকে, তাহলে এই চারটা রাশির মধ্যে রিলেশনটা কেমন হবে? প্রথম দুইটার অনুপাত আর শেষ দুইটার অনুপাত কি হবে? তাহলে সমান হবে। তাহলে প্রথম দুইটার অনুপাত a/b আর শেষ দুইটার অনুপাত c/d। এই a/b আর c/d কি হবে? সমান হবে। তাহলে এরা সমানুপাত সৃষ্টি করবে। এখন তাহলে সমানুপাতের সৃষ্টির শর্ত কি? সমানুপাত সৃষ্টির শর্ত হচ্ছে a/b is equal to b/c। এখন a/b মানে কি? a divided by b, b/c, সরি b/c না, c/d, c/d, সরি a/b, এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত সমান হবে। তাহলে a/b is equal to c/d। a/b মানে a by b, c/d মানে c by d। এখন আর যদি গুণ করেন তাহলে কি হবে দেখেন তো? এই a আর d গুণ হয়ে যাবে হচ্ছে ad, বা b আর c গুণ হয়ে যাবে bc, উল্টা লেখলে সমস্যা নেই। আর a আর d গুণ হবে ad। একটু তাকায় দেখেন তো এই চারটা রাশির মধ্যে এই যে a b c d, এই চারটা রাশির মধ্যে a আর d এরা কি দুই প্রান্তে ছিল না? তাহলে a কিন্তু প্রান্তীয় রাশি, আবার d ও কিন্তু প্রান্তীয় রাশি। তার মানে এই পাশে কি আছে? দুই প্রান্তে যে দুইটা রাশি তাদের গুণফল। আর এই পাশে কি আছে? b আর c মাঝে আছে, তার মানে এটা কি? মাঝে যে দুইটা রাশি আছে তাদের গুণফল। তার মানে কি হলো? মধ্য রাশি দুইটার গুণফল, আর এই পাশে কি? প্রান্তীয় রাশি দুইটার গুণফল, আর মাঝখানে কি? ইকুয়াল সাইন। এইটাই হলো সমানুপাতের শর্ত। সমানুপাতের শর্ত যে মধ্য রাশি দুইটার গুণফল যা হবে, দেখেন বি আর সি, প্রান্তীয় রাশি দুইটার গুণফল তাই হবে। এটা হচ্ছে সমানুপাতের শর্ত। তাহলে আমরা এটা লিখে নিব যাতে মধ্য রাশি দুটির গুণফল ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুটির গুণফল ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুটির গুণফল। তার মানে সমানুপাতের শর্ত হচ্ছে মাঝখানের রাশি দুইটা গুণ করলে যা হবে দুই পাশের রাশি দুইটা গুণ করলে তাই হতে হবে। এটা হচ্ছে সমানুপাতের শর্ত। এখন সমানুপাতের বৈশিষ্ট্য আছে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। আচ্ছা, এখন সমানুপাতের বৈশিষ্ট্য হচ্ছে সমানুপাতের রাশি কয়টা? চারটা। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মধ্য রাশি দুইটার গুণফল এবং প্রান্তীয় রাশি দুইটার গুণফলের মান কি হবে? সমান হবে। আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই সমানুপাতের যে চারটা রাশি না, এই যে বি সি ডি, আপনাদের কি মনে আছে বলছিলাম যে অনুপাতের দুইটা রাশি কি হতে হয়? একই হতে হয়, একই জাতীয় হতে হয়। অনুপাতের দুইটা রাশি কি হতে হয়? একই জাতীয় হতে হয়। মজার বিষয় হচ্ছে এই সমানুপাতের যে চারটা রাশি, এই চারটা রাশির চারটাকে একই জাতীয় হওয়া বাধ্যতামূলক নয়। চারটা রাশির চারটাই একই জাতীয় হওয়া বাধ্যতামূলক নয়। তবে অবশ্যই প্রথম রাশি দুইটা একই জাতীয় হতে হবে, ঠিক আছে, এবং শেষ দুইটা একই জাতীয় হতে হবে। প্রথম রাশি দুইটা একই জাতীয় হতে হবে এবং শেষ রাশি দুইটাও একই জাতীয় হতে হবে। এটা সমানুপাতের শর্ত। কিন্তু চারজনকেই একই জাতীয় হতে হবে এমন বাধ্যবাধকতা নাই। কিন্তু চারজন যদি একই জাতীয় হয় তাতেও সমস্যা নেই। কেন এরকম হলো আমি বলছি, সমস্যা নেই। আচ্ছা, তার মানে হচ্ছে এই এ যদি দূরত্ব বোঝায়, বি কেও দূরত্ব বোঝাতে হবে, অন্য কিছু হওয়া যাবে না।
এই সি যদি টাকা বোঝায়, এই ডি কেও টাকা বোঝাতে হবে, অন্য কিছু হওয়া যাবে না। এমন তার মানে এই দুইজন একই জাতীয়, এই দুইজন একই জাতীয়, কিন্তু চারজনই একই জাতীয় হলেও সমস্যা নাই, কিন্তু হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে সমানুপাতের প্রথম দুইটা একই জাতীয় হবে, শেষ দুইটাও একই জাতীয় হবে। কেন হবে? কারণ সমানুপাতে কিন্তু প্রথম আমরা অনুপাত করি কার কার, এই দুইটা a:b করি, আর এই পাশে কি করি, c:d করি। তাহলে এই পাশে যে অনুপাত করছি a:b, আমরা কি বলছিলাম, অনুপাতের সরল অনুপাতের যে দুইটা রাশি থাকে এদেরকে অবশ্যই একই জাতীয় হতে হবে, মনে আছে? যেহেতু এই দুইজনের অনুপাত এক পাশে থাকতেছে তাই এদেরকে একই জাতীয় হতে হবে, আবার এই দুইজনের অনুপাত যেহেতু এক পাশে থাকছে তাই এই দুজনকে একই জাতীয় হতে হবে। ওকে, তবে চারজনকে একই জাতীয় হওয়াটা বাধ্যতামূলক নয়, হইলেও সমস্যা নাই। এই হলো সমানুপাতের শর্ত। সমানুপাতের রাশি থাকে চারটা, এই প্রত্যেকটা রাশিকে বলে সমানুপাতি। এই প্রথমটাকে বলে প্রথম সমানুপাতি, একটু তাকান প্লিজ। এটাকে বলে প্রথম সমানুপাতি, এটাকে বলে দ্বিতীয় সমানুপাতি, এটাকে বলে তৃতীয় সমানুপাতি, এটাকে বলে চতুর্থ সমানুপাতি। সমানুপাতের যে চারটা রাশি এদেরকে বলে সমানুপাতি, আর এরা যে সিস্টেমটা সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে সমানুপাত। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে। এই যে এখানে দেওয়াই আছে, দেখেন আমি জাস্ট একটু সুন্দরভাবে বোঝানোর জন্য এটা দেখাইনি, এটা দেখালে তো একবারই আপনি মুখস্থ করে ফেললেন। কি বলছে দেখেন, চারটি রাশি, এই যে চারটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয়টির অনুপাত এবং তৃতীয় চতুর্থীর অনুপাত যদি পরস্পর সমান হলে ওই চারটি রাশি একটি সমানুপাত সৃষ্টি করে। সমানুপাতের চারটি রাশিকে সমানুপাতি বলে। কথা কি বুঝতে পারছেন? সমানুপাতের রাশি চারটিকে কি বলে? সমানুপাতি। ওকে, এবার নেক্সট প্রশ্নে যেতে যাচ্ছি। সমানুপাতের শর্ত প্রান্তীয় রাশি দুটির গুণফল ইজ ইকুয়াল টু মধ্য রাশি দুটির গুণফল। ABC যদি চারটি সমানুপাতি হয় তাহলে AD ইকুয়াল টু BC। এই যে প্রান্তীয় রাশি দুটির গুণফল ইজ ইকুয়াল টু মধ্য রাশি দুটির গুণফল। আরো কি বলছি যে সমানুপাতের বৈশিষ্ট্য, এর মধ্যে বলছি কি যে সমানুপাতের চারটা রাশির চারটাই একই জাতীয় হওয়া বাধ্যতামূলক নয়, তবে প্রথম দুইটা একই জাতীয় হবে, সেই দুইটা একই জাতীয় হবে। কথা কি বুঝছেন? এগুলা কথা কিন্তু উল্লেখ করা নাই, এখানে লিখে নেবেন। ও আচ্ছা, এগুলো আছে বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া আছে। দেখেন সমানুপাতের বৈশিষ্ট্য, সমানুপাতের রাশি থাকে চারটি, যে চারটি রাশি থাকে, সমানুপাতের চারটি রাশি একই জাতীয় হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, তবে প্রথম দুইটি রাশি একই জাতীয় হতে হবে এবং সেই দুইটি রাশি অবশ্যই একই জাতীয় হতে হবে। প্রথম দুইটিকে কেন একই জাতীয় হতে হবে? কারণ প্রথম দুইটির অনুপাত যে করবেন, আর অনুপাতের দুইটা রাশিকে অবশ্যই কি হতে হয়? একই জাতীয় হতে হয়, এই জন্য। ঠিক আছে, নেক্সট। এবার আসছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে পরীক্ষায়, ক্রমিক সমানুপাত। আচ্ছা, এর আগে পড়লাম সমানুপাত, এবার হচ্ছে ক্রমিক সমানুপাত। সমানুপাতের রাশি ছিল চারটা, আর ক্রমিক সমানুপাতের রাশি থাকবে তিনটা। ক্রমিক সমানুপাতের রাশি থাকবে তিনটা, A একটা রাশি, B একটা রাশি, C একটা রাশি। এই তিনটা রাশির মধ্যে এই প্রথম দুইটা রাশির অনুপাত যা হবে, যদি এই দুইটার অনুপাত যা হবে, এই দুইটার ওখানেও ছিল কিন্তু প্রথম দুইটার অনুপাত শেষ দুইটার অনুপাত সমান হবে, এখানেও তাই। প্রথম দুইটার অনুপাত শেষ দুইটার অনুপাত সমান হবে। এখন প্রথম দুইটার অনুপাতের মধ্যেও মাঝখানেরটা আছে, শেষ দুইটার অনুপাতের মধ্যেও মাঝখানেরটা আছে, মানে মাঝখানেরটা কমন পড়ে গেছে। মাঝখানেরটা কি হয়ে গেছে? কমন হয়ে গেছে। তাইলে ক্রমিক সমানুপাতের শর্ত হলো এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে অনুপাত হবে, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত যদি তাই হয়, তাহলে এই তিনটা রাশি ক্রমিক সমানুপাত সৃষ্টি করে। ওকে, তার মানে সমানুপাতের রাশি থাকবে তিনটা। আবার বলছি, তার মধ্যে এই দুইটার অনুপাত অর্থাৎ A:B আর এই দুইটার অনুপাত মানে B:C কি হবে? সমান হবে। এখানে ABC এই যে তিনটা রাশি ক্রমিক সমানুপাত সৃষ্টি করছে, এখানেও এই একদম শুরুর রাশি এবং একদম শেষ রাশি এই দুইটা কি দুই প্রান্তে অবস্থান না? তাই এই রাশি আর এই রাশি কি বলে? প্রান্তীয় রাশি। আর এই মাঝখানে যেটা আছে এটাকে বলে মধ্য রাশি। এটাকে কি বলে? মধ্য রাশি। ক্লিয়ার বিষয়টা? ওকে, তার মানে ক্রমিক সমানুপাতে যেমন ABCD চারটা রাশি ছিল, দুই প্রান্তে দুইটা প্রান্তীয় রাশি, মাঝখানে ছিল মধ্য রাশি, এখানেও তাই। তো এখানে মধ্য রাশি একটা। এখন তার মানে আবার বলছি, তিনটা রাশি ABC, এই তিনটা রাশি যদি এই তিনটার মধ্যে রিলেশন এমন হয় যে প্রথম দুইটার অনুপাত অর্থাৎ A এবং B এর অনুপাত এবং B এবং C এর অনুপাত যদি সমান হয়, তাহলে এরা ক্রমিক সমানুপাত সৃষ্টি করে। এরা কি সৃষ্টি করে? ক্রমিক সমানুপাত সৃষ্টি করে। ওকে, এই মাঝখানের রাশিকে বলে মধ্য রাশি, আর দুই প্রান্তে A আর C কে বলে প্রান্তীয় রাশি। তাহলে এখান থেকে A:B মানে কি? A/B, B:C মানে কি? B/C।
এবার আড়াই যদি আমি গুণ করে দেই, এই বি আর বি গুণ হয়ে যাবে বি স্কোয়ার, আর এ আর সি গুণ হবে এসি। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের শর্ত, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের শর্ত, ক্রমিক সমানুপাতের শর্ত, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। ক্লিয়ার? তার মানে এই বি কি? এই বি হলো মধ্য রাশি, আর এ আর সি কি? প্রান্তীয় রাশি। তাহলে এই মধ্য রাশির উপর কি পড়ছে? বর্গ না? তাই এইভাবে লেখা আছে, দেখবেন মধ্য রাশি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুটির গুণফল, এরকম লেখা আছে দেখবেন। মধ্য রাশির স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুইটার গুণফল। এর মানে হচ্ছে মধ্য রাশির, কই গেল, এই মধ্য রাশির বর্গ করলে যে ফলাফল পাবেন, এই প্রান্তীয় রাশি দুইটার গুণ করলে তাই পাবেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন এই যে রাশি তিনটা এ বি সি, এই রাশি তিনটা যদি, তিনটার মধ্যে এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত যদি সমান হয়, তাহলে এরা যেটা সৃষ্টি করে তাকে বলে ক্রমিক সমানুপাত, আর এই রাশি তিনটাকে বলে ক্রমিক সমানুপাতি। আবার বলছি, আগে পড়ছিলাম কি? চারটা রাশি, তখন পড়ছিলাম সমানুপাত, আর ওই রাশি চারটার নাম ছিল সমানুপাতি, আর এরা সৃষ্টি করছে ক্রমিক সমানুপাত, তাই এই রাশিগুলোর নাম হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? এখন এই ক্রমিক সমানুপাতের বৈশিষ্ট্য হচ্ছে এখানে রাশি থাকবে তিনটা, এবং মজার বিষয় হচ্ছে সমানুপাতের সাথে ক্রমিক সমানুপাতের পার্থক্য, ওখানে রাশি চারটা, এখানে রাশি তিনটা। আর একটা বিশেষ পার্থক্য হচ্ছে ওখানে সমানুপাতের চারটা রাশি একই জাতীয় হওয়া বাধ্যতামূলক নয়, বাট ক্রমিক সমানুপাতের তিনটা রাশিকে অবশ্যই একই জাতীয় হতে হবে। মানে এ যদি দূরত্ব বোঝায়, বি কেও দূরত্বই বোঝাতে হবে, সি কেও দূরত্বই বোঝাতে হবে। কথা কি বুঝছেন? ক্রমিক সমানুপাতের রাশিগুলো একই জাতীয় হতে হবে। কেন একই জাতীয় হতে হবে? কারণ আমরা জানি অনুপাতের রাশি দুইটা একই জাতীয় হয়। তাহলে এ বি সি এর মধ্যে এ ইস টু বি করছি, আবার বি ইস টু সি করছি, তার মানে এ যে রাশি, বি সেই জাতীয় রাশি। তা বি যদি সেই জাতীয় রাশি হয়, তাহলে বির সাথে আবার সি এর রিলেশন, তাহলে সিও তো সেই জাতীয় রাশি হবে, অর্থাৎ এ বি সি তিনজন একই জাতীয় রাশি হতে হবে। কথাটা বোঝেন? আমরা তো জানি যে সরল অনুপাতের যে দুইটা রাশি থাকে তারা অবশ্যই একই জাতীয় হতে হবে। তাহলে এই ক্রমিক সমানুপাতকে আমি যখন এরকম লিখছি, তখন এ ইস টু বি লিখছি না, তাহলে এ আর বি কি একই জাতীয় হতে হবে। এ আর বি একই জাতীয়, আবার বি আর সি একই জাতীয়, তাহলে তার মানে এর সাথে বির রিলেশন, আবার বির সাথে সির রিলেশন, তাহলে বি যে জাতীয় এ সে জাতীয়, আবার বি যে জাতীয় সি সেই জাতীয়, তার মানে এই তিনজন একই জাতীয়। আশা করি বুঝতে পারছেন। তার মানে ক্রমিক সমানুপাতের রাশিগুলোকে অবশ্যই একই জাতীয় হতে হবে। আর বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্মুলা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। ক্রমিক সমানুপাতের শর্ত, মধ্য রাশির বর্গ করলে যে ফলাফল আসবে, প্রান্তীয় রাশি দুইটা গুণ করলে সেই সেম ফলাফল আসবে। নেক্সট, এবার দেখেন এখানে লেখা আছে ক্রমিক সমানুপাত, জাস্ট এক লাইনে পড়ে নেন সংক্ষেপে। কি বলছে? ক্রমিক সমানুপাত এ বি সি, এ বি সি তিনটা রাশি, এই যে তিনটা রাশির মধ্যে সম্পর্ক যদি এমন হয় যে এ ও বি এর অনুপাত এবং বি ও সি এর অনুপাত সমান হয়, তাদের ক্রমিক সমানুপাত বলে। আসলে এরা ক্রমিক সমানুপাত সৃষ্টি করে, এইভাবে বলতে হবে যে এরা এ বি সি কি করে? ক্রমিক সমানুপাত সৃষ্টি করে, অর্থাৎ এ ইস টু বি ইজ ইকুয়াল টু বি ইস টু সি হবে। ক্লিয়ার? নেক্সট, এবার হচ্ছে ক্রমিক সমানুপাতের শর্ত, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, মধ্য রাশির স্কয়ার প্রান্তীয় রাশি দুটির গুণফলের সমান। ওকে, এবার সমানুপাতের বৈশিষ্ট্য, ক্রমিক সমানুপাতের বৈশিষ্ট্য, ক্রমিক সমানুপাতের তিনটি রাশি থাকবে আর সমানুপাতে থাকবে চারটা রাশি। তিনটি রাশি একই জাতীয় হতে হবে, ঠিক আছে? একই জাতীয় হতেই হবে, তিনটা রাশিকেই একই জাতীয় হতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। এই যে গাণিতিক সমস্যা, অর্থাৎ সমানুপাত এবং ক্রমিক সমানুপাত রিলেটেড গাণিতিক সমস্যা। দেখেন 57 নম্বর প্রশ্নে কি বলছে? 57 নম্বর প্রশ্নে বলছে 5, 25 ও 6 এর চতুর্থ সমানুপাতিক কত? এখানে বুঝতে হবে যে এখানে কোন সংখ্যাটা মিসিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে ভুল করে ফেলে। 5, 25 ও 6 এর চতুর্থ সমানুপাতিক কত? এর মানে কি বোঝেন? চতুর্থ সমানুপাতিক মানে 4 নাম্বার সমানুপাতিকটা এখানে দেওয়া নাই, তাহলে এটা তো সমানুপাতের অঙ্ক। কারণ চতুর্থ রাশিটা কেন আসছে? চতুর্থ কথাটা উল্লেখ আসছে মানে এখানে রাশি আছে 4টা, আর রাশি 4টা কার থাকে? সমানুপাতের, ক্রমিক সমানুপাতের না। তার মানে এটা কিন্তু ক্রমিক সমানুপাতের অঙ্ক না, এটা সমানুপাতের অঙ্ক। কথা কি বুঝছেন? তার মানে তাইলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে সমানুপাতের রাশিগুলা এ বি সি ডি। এই এ মানে প্রথম রাশি, তার মানে এই 5 হলো এ, বি মানে দ্বিতীয় রাশি মানে 25 হলো বি, সি মানে তৃতীয় রাশি মানে 6,
আর ডি এটা হলো আমাকে বের করতে হবে, বুঝছেন কিনা বলেন। এখন আমরা কি জানি, a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এই যে প্রথম রাশির আমাদের শর্ত কি, a ইজ টু বি সমানুপাতের শর্ত, ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। তার মানে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এর মান কত, এর মান 5 বসাই দেন। বির মান কত, বির মান 25 বসাই দেন। সির মান কত, সির মান হচ্ছে 6 বসাই দেন। ডির মান বের করবেন, রেখে দেন। এবার আর গুণ করলে 5 অক্ষে 5, 5 5 25। এবার আর গুণ করেন, ডি আর 1 গুণ হয়ে ডি, আর এই 5 আর 6 গুণ হয়ে 5 6 30। তাহলে আমাদের উত্তর হচ্ছে 30। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। খুবই সিম্পল, জাস্ট এই সূত্রে মানগুলো বসাই দিতে হবে। সবাই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমি আবার বলছি, এখানে সবসময় যে চতুর্থ রাশি মিসিং থাকবে এরকম নাও ঘটতে পারে। এখানে চতুর্থ রাশি সবসময় মিসিং থাকবে, নাও থাকতে পারে। এরকম বলতে পারে যে 5 25 ও 6 এদের দ্বিতীয় সমানুপাতি কোনটি, 5 25 ও 6 এদের দ্বিতীয় সমানুপাতি কোনটি। তখন আপনাকে বুঝতে হবে যে 5 25 6 দ্বিতীয়টা মিসিং, দ্বিতীয়টা মিসিং। তার মানে এই জায়গাতে, তার মানে 5 এর পরে বি, তারপরে এটা হলো, এটা এ, তারপরে বি বের করতে হবে দ্বিতীয় সমানুপাতি, এটা সি, এটা ডি। কোনটা মিসিং এটা আপনাকে অঙ্ক পড়ে বুঝতে হবে। এবার কি বলছে, তিনটি ক্রমিক সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুণফল। এবার ক্রমিক সমানুপাত, এবার কিন্তু অঙ্ক আসছে ক্রমিক সমানুপাত। ওকে ফাইন। তিনটি ক্রমিক সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুণফল হচ্ছে 49। মধ্যরাশি কত? মধ্যরাশি মানে কি বলেন তো? মধ্যরাশি মানে বি চাইছে, আর প্রান্তীয় রাশি দুটির গুণফল, প্রান্তীয় রাশি মানে এসি, এ আর সি। এই যে এসি হলো 49। দেখেন একবারে এ দেয়া নাই, সি দেয়া নাই, পুরো এসির মান দেওয়া আছে। এখন এটা তো আরো সহজ, আমরা জানি বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, যেহেতু এটা ক্রমিক সমানুপাত। তাহলে বি স্কয়ার এসি হলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসির মান 49। তাহলে বি ইকুয়াল টু কি, রুট 49, আর রুট 49 মানে কত, 7। তার মানে বির মান হচ্ছে 7, বির মান হচ্ছে 7। ওকে, নেক্সট 59 নম্বরে কি বলছে, বলছে 9 ও 16 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি, তাহলে এখানে কয়টা রাশি? এখানে রাশি কিন্তু 3টা, কারণ 2টা দেওয়া আছে আর মধ্যটা চাইছে। তা 3টা রাশি কার থাকে? ক্রমিক সমানুপাতের। তার মানে এই অঙ্কটা কিন্তু ক্রমিক সমানুপাতের অঙ্ক, যদিও এখানে সমানুপাতি বলা আছে। বুঝে নিতে হবে, রাশির সংখ্যা দেখে বুঝে নিতে হবে যে অঙ্কটা সমানুপাতের নাকি ক্রমিক সমানুপাতের। কথা কি বুঝছেন? এখানে হচ্ছে 9 ও 16 এর মধ্য সমানুপাতি কত? তা মধ্য সমানুপাতি মানে মাঝখানেরটা। তাহলে এখানে দেওয়া আছে কয়টা? 2টা, একটা 2টা, আর মধ্যটা চাইছে। তাহলে মোট কয়টা রাশি হচ্ছে? 3টা। 3টা রাশি কার থাকে? ক্রমিক সমানুপাতের। তার মানে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের অঙ্ক। বুঝাইতে পারছি বিষয়টা? এবার তাকান, তাইলে এখন এটা এই 9 হচ্ছে এ, এটা 9 হচ্ছে এ, 9 হলো এ, মাঝখানেরটা চাইছে নাই, তার মানে বি, আর এইটা হলো সি। এখন ক্রমিক সমানুপাতের শর্ত কি? বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। এই বি চাইছে, মাঝখানেরটা বি কত বুঝছেন? তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এসি, তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে 9, বির মান হচ্ছে, সির মান হলো 16। গুণ করে দিয়েন না, কারণ এই রুট করলে পারে এমনি হয়ে যাবে, গুণ ছাড়াই হবে। গুণ করলে সংখ্যা বড় আসতে পারে। 9 এর রুট কত? 3, আর 16 রুট কত? 4, 3 4 কত? 12। তার মানে মধ্য রাশির মান হচ্ছে 12, মধ্য রাশির মান 12। ক্লিয়ার বিষয়টা? মানে অঙ্ক পড়ে বুঝতে হবে যে কোন রাশিটা মিসিং। ওকে, অঙ্ক পড়ে বুঝতে হবে কোন রাশিটা মিসিং, আর রাশির সংখ্যা দেখে বুঝতে হবে যে এটা সমানুপাতের অঙ্ক নাকি ক্রমিক সমানুপাতের অঙ্ক। যেহেতু এখানে বলছে 9 ও 16 এর মধ্য সমানুপাতি কত, তার মানে দেওয়া আছে 2টা রাশি, আর মধ্য সমানুপাতি মানে আরেকটা চাইছে, তাহলে এখানে রাশি 3টা, সুতরাং এটা ক্রমিক সমানুপাতের অঙ্ক। নেক্সট কি বলছে দেখেন, বলছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতি কত? একই অঙ্ক। প্রথম ও তৃতীয় সমানুপাতি, প্রথম ও তৃতীয়, প্রথম মানে এ, তৃতীয় মানে হচ্ছে সি, আর মধ্য সমানুপাতি চাইছে, মধ্য সমানুপাতি মানে বি কত। এখন যেহেতু এটা ক্রমিক সমানুপাত বলে দিছে, দেখেন এই যে ক্রমিক সমানুপাত, সুতরাং এখানে হবে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে প্রথম ও তৃতীয় রাশি 4 আর 16, তাহলে এসি হচ্ছে 4 গুণ 16। তাহলে বি কত? স্কয়ারটার পাশে রুট হবে, তাহলে বি ইকুয়াল টু রুট 4 গুণ 16। তাহলে 4 এর রুট 2, 16 রুট 4, তাহলে বি ইকুয়াল টু কত? 4 দুগুণী 8। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8, উত্তর হচ্ছে 8। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন এই যে এটা হচ্ছে সমানুপাতের অ্যাপ্লিকেশন থেকে অঙ্ক আসছে, ক্রমিক সমানুপাতের অ্যাপ্লিকেশন থেকে বুঝতে হবে। এখানে
বলছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। এর মানে কি? টিপুর বোনের বয়স, এই যে টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। তার মানে এখানে কিন্তু তিনজন ব্যক্তি, ঠিক আছে? একটা হলো টিপু, একটা হচ্ছে টিপুর সিস্টার, এই যে এস দ্বারা সিস্টার, টি তে টিপু, আর এফ দ্বারা হচ্ছে টিপুর ফাদার। এখানে মধ্য সমানুপাত মানে এই তিনজনের যে বয়স, সেই বয়সগুলা হলো মানে ওই সমানুপাতের রাশিগুলা, ওই রাশিগুলো বলছি না এবিসি রাশি না, সেই এবিসি হলো এদের বয়স, এদের বয়সের মান হলো এবিসি। কথা কি বুঝছেন? আচ্ছা, এখন টিপুর বোনের বয়স, তাহলে এখানে মধ্য সমানুপাতি কে বুঝতে হবে, প্রথম সমানুপাতি কে, মধ্য সমানুপাতি কে বুঝতে হবে, শেষ সমানুপাতিটাকে। টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও টিপুর বাবার বয়সের মধ্য সমানুপাতি, তাহলে বোনের বয়সটা হলো মধ্য সমানুপাতি মানে মিডিল রাশি, আর টিপুর বয়স হলো প্রথমটা, আর টিপুর বাবা হলো শেষেরটা। কথা কি বুঝছেন কিনা বলেন? কথা বোঝা গেছে কিনা? এখানে হলো এই যে টিপুর বোন আর টিপুর বাবা, এদের যে বয়স, সেই বয়স হলো সমানুপাতের রাশিগুলা। সমানুপাতের রাশি কি এবিসি ছিল না? এবিসি ছিল কিনা? সেই এবিসি হলো এখানে এদের বয়স, এদের তিনজনের বয়স। তাহলে এখানে টিপুর বোনের বয়স টিপুর বয়স ও টিপুর বাবার বয়সের মধ্য সমানুপাতি। তার মানে মাঝে হলো টিপুর বোন, আর টিপু হলো প্রথমে, টিপুর বাবা হচ্ছে শেষে। ক্লিয়ার? তার মানে হচ্ছে এখানে এই যে সিস্টারকে রাখছি মাঝখানে, টিপুকে রাখছি প্রথমে, টিপুর বাবাকে রাখছি পেছনে। এখন অঙ্কে চাইছে কি তার বোনের বয়স কত, মানে মধ্য রাশি চাইছে। এখন আমরা কি জানি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এই বি স্কোয়ার মানে এই যে টিপুর বোন, এসি স্কোয়ার। আচ্ছা হলো বি, এইটাকে বি ধরেন, যান এটাকে এ ধরেন, এটাকে সি ধরেন। এ মানে টিপুর বয়স কত দেওয়া আছে দেখেন, টিপুর বয়স 12, তার মানে এই এর পরিবর্তে হবে 12। সি হচ্ছে বাবা, টিপুর ফাদার 48। তাহলে বি ইজ ইকুয়াল টু √12 ইন্টু 48। ওকে, সমস্যা নেই। এখন এই 12কে ভেঙে লেখা যায় 4 গুণ 3, এই 48কে লেখা যায় 3 গুণ 16। ঠিক আছে? তাহলে এই বি ইজ ইকুয়াল টু দেখেন √4 ইন্টু √16, আর এই 3 আর 3 মিলে হবে 9। তাহলে 4 এর √2, 16 √4, 9 এর √3। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, না 4 দুগুণে 8, 3 8 24, তার মানে 24, তার মানে বির মান 24, তার মানে টিপুর বোনের বয়স হচ্ছে 24 বছর। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখেন পরবর্তী প্রশ্নে কি বলছে। পরবর্তী প্রশ্নে বলছে 4টি সংখ্যার প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48। 4টি সংখ্যার প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, এখানে 4টি সংখ্যা, কারণ 4টি সংখ্যা কোথায় থাকে? 4টি সংখ্যা থাকে সমানুপাতে, ক্রমিক সমানুপাতে না। প্রান্তীয় রাশি দুইটার গুণফল 48। প্রান্তীয় রাশি কে কে? প্রান্তীয় রাশি হচ্ছে এ আর ডি। এই এ আর ডি এর গুণফল 48। অঙ্কে বলছে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত। তো আমরা তো জানি যে বিসি ইজ ইকুয়াল টু এডি, জানি কিনা যে মধ্য রাশি দুইটার গুণফল ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুইটার গুণফল। তাহলে মধ্য রাশি দুইটার গুণফল বিসি আর এডি, এটা সমান। তার মানে প্রান্তীয় রাশি দুইটার গুণফল যেহেতু 48, তাহলে মধ্য রাশি দুইটার গুণফল কত হবে? 48 হবে। তার মানে এই অঙ্কের উত্তর আমাদের 48। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 48 হবে। নেক্সট। আচ্ছা এখানে কি বলছে? খুবই গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখবো এখান থেকে প্লিজ। এই কনসেপ্টটা অনেকবার আসছে, এই কনসেপ্টটা থেকে প্রশ্ন অনেকবার আসছে, যদিও আমি দুই একটা প্রশ্ন আর এর পরেও সলভ করাবো এক্সট্রা ক্লাসে। দুটি সংখ্যার অনুপাত 4:3। দেখেন দুটি সংখ্যার অনুপাত 4:3, এই যে দুইটা সংখ্যার অনুপাত 4:3, তবে নিচের কোন সংখ্যাটি এ দুটি সংখ্যার যোগফল হতে পারে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। দুইটা সংখ্যার অনুপাত 4:3, তবে নিচের কোন সংখ্যাটি, মানে এই অপশনে যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে কোন সংখ্যাটা এই দুটি সংখ্যার মানে কি জানেন? এই যে যাদের অনুপাত দেওয়া আছে ওই সংখ্যা দুইটার যোগফল হতে পারে না। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিব, খুব ইম্পর্টেন্ট, এটা লাগবে। কতগুলো সংখ্যার যোগফল তাদের অনুপাতের যোগফল দ্বারা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে।
ভেরি মাচ ইম্পর্টেন্ট লাইন। কত, শুধু দুইটা না, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, যে কয়টাই হোক, কতগুলো সংখ্যার যোগফল, কতগুলো সংখ্যার সমষ্টি, ওই সংখ্যাগুলোর যে অনুপাতের রাশি থাকবে সেই অনুপাতের রাশিগুলোর সমষ্টি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবেই, মাস্ট। তাইলে কতগুলো সংখ্যার, দুইটা না শুধু, কতগুলো সংখ্যার যোগফল, কতগুলো সংখ্যার যোগফল ওই সংখ্যাগুলোর অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা সব সময় নিঃশেষে বিভাজ্য হবে। সব সময় নিঃশেষে বিভাজ্য হবে কতগুলো সংখ্যার যোগফল। তার মানে আপনাকে যখন, এটা কিন্তু দুইটা সংখ্যার অনুপাত আছে, 4:3 হচ্ছে ওই সংখ্যা দুটার অনুপাত। 4:3 কি? ওই সংখ্যা দুটার অনুপাত। এখন ওই সংখ্যা দুটার যোগফল কত, একটু তাকাবেন প্লিজ, ওই সংখ্যা দুটার যোগফল। এখন 4:3 যদি অনুপাত হয়, এদিকে তাকান, এদিকে তাকান, 4:3 যদি অনুপাত হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই সংখ্যাটা নিশ্চয়ই 4x আর 3x হবে। সংখ্যাটা কি হবে? 4x আর 3x হবে। এখন এদের যোগফল কত? 4x প্লাস 3x, এটা কি যোগফল না? আর এই যোগফল ইজ ইকুয়াল টু কি? এই যোগফল ইজ ইকুয়াল টু, এই যে অপশনে দেওয়া আছে যোগফল, এইগুলা কোন একটা হবে। তার মানে হয় 112, না হলে 154, না হলে 178। এখন বলেন এখান থেকে x কমন নিলে কি থাকবে? 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু হয় 112, না হলে 154, না হলে 178। এখন এখান থেকে যদি x বের করি, এই x কি? এই x হলো ওই সংখ্যা দুটোর গসাগু, যা একটা পূর্ণ সংখ্যা, রাইট? তাহলে x যদি রেখে দেন, এই 4 প্লাস 3 ওই পাশে যায় ভাগ হবে না? তাহলে x ইজ ইকুয়াল টু কি? হয় 112, না হলে 154, না হলে 178। এই 4 প্লাস 3 যায়, দেখেন এই পাশে ভাগ হচ্ছে। কথা কি আমি বুঝাইতে পারছি? তার মানে হলো এই 4 প্লাস 3 কি? এই 4 প্লাস 3 হচ্ছে এই অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে এই অনুপাতের রাশিগুলোর যোগফল এই পাশে যায় কি হচ্ছে? ভাগ হচ্ছে। তাহলে এই তিনজনের মধ্যে, এই তিনজনের মধ্যে যে সংখ্যাকে আমার এই 4 প্লাস 3 মানে 7 দ্বারা বিভাজ্য হবে, সেইটাই তো মানে আমাদের উত্তর। কারণ কি? কারণ অনুপাতের রাশিগুলার যোগফল দিয়ে অবশ্যই ওই সংখ্যার সমষ্টি বিভাজ্য হবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? কি বলছি আমি? কতগুলো সংখ্যার যোগফল ওই সংখ্যাগুলোর অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা সবসময় নিঃশেষে বিভাজ্য হবে। পারে না বলছে? কোনটি হতে পারে না? হ্যাঁ, হতে পারে না, হতে পারে না। কোনটি হতে পারে না? তার আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে কতগুলো সংখ্যার যোগফল, কতগুলো সংখ্যার যদি যোগফলটা, যোগফল কি হবে? কতগুলো সংখ্যার যোগফল অনুপাতের রাশির যোগফল দ্বারা বিভাজ্য হবে। সোজা কথা, অনুপাতের রাশির যোগফল দ্বারা কি বিভাজ্য হবে, ব্যাস। তাহলে অঙ্কে বলছে দুটা সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। নিচের এই তিনটার মধ্যে কোন সংখ্যাটা ওই সংখ্যা দুইটার যোগফল হতে পারে না? তাহলে আমরা যেহেতু দেখতেছি অনুপাতের রাশিগুলো হলো 3:4, তাহলে এই দুটার যোগফল কত? 4 যোগ 3 7। তার মানে ওই যে সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে 4:3, সেই সংখ্যা দুটার যোগফল অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে। যদি ওই সংখ্যা দুটার যোগফল 7 মানে এই সংখ্যা দুটার যোগফল, মানে এই যে অনুপাত যে দুটা সংখ্যার দেওয়া আছে ওদের যোগফল অবশ্যই এই অনুপাতের রাশিগুলোর যোগফল, মানে 4 আর 3 7-এর যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে এই অপশনগুলোর মধ্যে যে সংখ্যাটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, সেই সংখ্যাটা ওই সংখ্যা দুটার যোগফল হতে পারে না। তার মানে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় কে, তাকে খুঁজে বের করতে হবে। তো 112কে 7 দিয়ে ভাগ করেন তো, 7 অক্ষে 7 থাকলো 4, 4 এর পরে 2 মানে 42, 6 7 42, এটা 7 দ্বারা বিভাজ্য। তার মানে 112 ওই সংখ্যা দুটার যোগফল হতে পারে, রাইট? 154, 7 দুগুণী 14 থাকলো 1, 1 এর পরে 4 14, 7 দুগুণী 14, তার মানে 154 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং 154 কি ওই দুটা সংখ্যার যোগফল হতে পারে। 178, 7 দুগুণী 14 থাকলো 3, 3 এর পরে 8 38,
5 সাথে 35, তার মানে এইটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হলো না, মানে এই অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা এটা বিভাজ্য নয়। তার মানে হচ্ছে যে সংখ্যা দুইটার অনুপাত 4:3 সেই সংখ্যা দুইটার যোগফল 178 হতে পারে না। আমার কথা কি বুঝছেন? মানে কনসেপ্টটা বোঝাটাই এখানে জরুরি। হ্যাঁ, পারে না বললে যেটা বিভাজ্য না সেটা উত্তর, আর যদি বলে কোনটি হতে পারে তাহলে সেটা যেটা বিভাজ্য সেটা উত্তর। জি, ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে 64তে কি বলছে? 64তে বলছে x² - y² x - y এর তৃতীয় সমানুপাতি কোনটি? দেখেন এখানে কিন্তু দেওয়া আছে কয়টা রাশি? দেওয়া আছে এইটা একটা রাশি, এটা একটা রাশি, বলছে এর তৃতীয় সমানুপাতি, তার মানে 3 নাম্বার সমানুপাতি চাইছে। তার মানে বুঝে নিতে হবে এটা ক্রমিক সমানুপাতের অঙ্ক, কারণ এখানে রাশি 3টা, 2টা দেওয়া আছে আর একটা চাইছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে এটা হলো এ, এটা হলো বি, আর সি চাইছে, তৃতীয় সমানুপাতি মানে সি চাইছে। এখন আমরা কি জানি? এই যে আমরা জানি হচ্ছে b² = ac, b² = ac। b মানে হচ্ছে এই যে পুরো x - y, তার মানে b এর পরিবর্তে বসবে x - y, তার উপর আছে স্কয়ার = ac, a মানে হচ্ছে x² - y²। ওকে, x² - y², সরি, x² - y²। আর এই c এর মানটা বের করতে হবে, রেখে দেন। এবার c যদি বের করতে চান তাহলে এই জিনিসটা এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তারপরে এই পাশে আছে কি x - y এর হোল স্কয়ার, আর এই জিনিসটা আসে x² - y² = c। এখন এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখেন উপরেরটাকে আমার সূত্র ভাঙার দরকার নাই, উপরেরটাকে সূত্র না ভেঙে নিচেরটাকে করেন তো। নিচেরটাকে a² - b², তাহলে উপরে থাকবে x² - x - y এর হোল স্কয়ার। এটাকে কি আমি লিখতে পারি x - y * x - y? লেখা যায় কিনা? এটা তো স্কয়ার মানে এরকম দুইটা গুণ আছে না, আর নিচে a² - b² মানে a + b * a - b = c। এই x - y ক্যান্সেল, তাহলে উপরে থাকলে x - y আর নিচে থাকলো কি x + y, তার মানে তৃতীয় সমানুপাতি হচ্ছে x - y / x + y, x - y / x + y। বুঝতে পারছেন কিনা বলেন? এই ধরনের প্রশ্নও কিন্তু পরীক্ষাতে আসছে। সিম্পলিফাই করা, জাস্ট কাটাকাটি গেলে সেই অংশটুকু কেটে দেওয়া, ব্যাস। হ্যাঁ, বলেন। কি বোঝেন নাই? ফারজানা রুবি বলেন, কি বোঝেন নাই বলেন, দ্রুত প্রশ্ন করেন। দ্রুত প্রশ্ন করেন। কি বোঝেন না একটু ফাস্ট বলেন, আমি চেষ্টা করছি। আচ্ছা, কমেন্ট করতে থাকেন, আমি নেক্সট প্রশ্নে চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন। মাঝে থাকবে না? কে মাঝে থাকবে? কে মাঝে থাকবে? এখানে বলছে, দেখেন বলছে এইটা এবং এইটার তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি মানে 3 নাম্বার। কি হয়েছে আমার? বি এর স্কোয়ারের মাঝে হবে না কি? বি এর স্কোয়ারের মাঝে মানে বুঝলাম না। বি এর স্কোয়ারের মাঝে কি? বি স্কোয়ার, এখানে বি মানে পুরো x - y টা হলো বি, তাহলে x বি এর পরিবর্তে x - y লিখবো, তারপর স্কোয়ার দেবো। এখানে মাঝে কেন হবে? দেখেন এখানে বলছে a² - b², এটা একটা রাশি, এই পুরোটা একটা রাশি, a² - ab এটা একটা রাশি, ও a³ + b³ এর চতুর্থ সমানুপাতি। তার মানে আমরা বুঝে গেছি দেওয়া আছে 3টা রাশি আর 4 নাম্বারটা চাইছে, সুতরাং এটা হচ্ছে ক্রমিক সমানুপাত না, এটা হচ্ছে সমানুপাতের অঙ্ক। কথা কি বুঝছেন? ক্রমিক সমানুপাতের না।
শুধু সমানুপাতের অঙ্ক। তাহলে এটাকে আমরা ধরবো এ, এটা হলো বি, এটা হলো সি, আর ডি আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সমানুপাতের শর্ত কি? সমানুপাতের শর্ত হচ্ছে a/b = c/d। a/b মানে a বাই বি, c/d মানে c বাই ডি। a মানে কত? a² - b²। b মানে কত? b মানে a² - ab। c মানে কত? a³ + b³। আর ডি বের করবো, রেখে দেন। এবার তাকান, এটাকে সূত্রে ফেলা যায়, যে এটাকে সূত্রে ফেলা যায় a + b * a - b লেখা যায়। আর নিচে আছে কি? নিচে দেখেন a কমন আছে, a কমন নিলে a - b = উপরে এটাকেও সূত্র লেখা যায়, এটাকে ভাঙা যায়, নিচে ডি বের করতে হবে, রেখে দেন। a - b ক্যান্সেল। এই a³ + b³ এর একটা অনুসিদ্ধান্ত আছে, a + b * a² - ab + b²। হ্যাঁ, এটা কেন লিখছি জানেন? কারণ এই যে এই পাশে a + b আছে না, ওই a + b দিয়ে a + b কেটে দিব, তাই। তাহলে এই পাশে কিছু নাই, মানে উপরে 1। আর আর গুণ করলে এই পাশে a আছে, এই d আসে গুণ হয়ে d হবে, আর এর সাথে এটা গুণ হয়ে a * a² - ab + b²। এইভাবে অপশন আছে, দেখেন a * a² - ab + b²। এই যে 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন আমাদের উত্তর, 3 নাম্বার অপশন। হয়েছে? এটা বুঝছেন কিনা বলেন তো? একটু পানির বিরতি দিলাম 10 সেকেন্ড। নেক্সট 66 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 66 নাম্বার প্রশ্নে বলছে কাটাকাটির লাইনটা বোঝেন না, কাটাকাটি না বুঝলে তো বিপদ। এ তো সেই কবে থেকে বোঝাচ্ছি, কাটাকাটি যদি না বোঝেন তাহলে তো বিপদ। এটাকে সূত্রে লিখছি a + b * a - b, আর নিচে a কমন নিছি, a কমন নিলে a - b। ওই a³ + b³ এর লিখছি a + b * a² - ab + b², এটা সূত্র। আর নিচে d বের করব, a - b দিয়ে a - b ক্যান্সেল। এখন এই a + b দিয়ে a + b ক্যান্সেল কেন? আমি বলছিলাম ইকুয়াল সাইনের দুই পাশে যখন কাটাকাটি করতে হয়, উপরের সাথে উপরে, তাহলে এটা উপরে আছে, এটা উপরে আছে, তাই কাটা। এই তো সিম্পল। এখন এই পাশে কিছু নাই, মানে 1, তাহলে আর গুণ করলে d আর 1 গুণ হয়ে d, আর a যায় ওর সাথে গুণ হয়ে a * a² - ab + b²। নেক্সট এখানে বলছে, দেখেন এখানে বলছে 3 + √2 12 - √32 এর মধ্য সমানুপাতি। তার মানে এখানে রাশি কয়টা? 3টা, 2টা দেওয়া আছে আর একটা বের করতে বলছে। তাহলে 3টা রাশি মানে বুঝতে পারছি এটা হলো ক্রমিক সমানুপাতের অঙ্ক, ক্রমিক সমানুপাতের অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা হলো a, আর মধ্য সমানুপাতি চাইছে, এই থেকে বুঝতে হবে চাইছে মধ্য সমানুপাতি, তার মানে b মিসিং। তাহলে এটা a আর এটা হলো c আর b মিসিং, বুঝতে হবে এই দুইজনের মধ্য সমানুপাতি, মানে এই দুইজনের মাঝখানে কি আছে। তাহলে b নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি? ক্রমিক সমানুপাতের শর্ত b² = ac। ওকে, তাহলে b² মানে তো b², আর ac a মানে হচ্ছে 3 + √2, আর c মানে হচ্ছে 12 - √32। তাহলে b² এবার গুণ করেন, 3 দিয়ে 12কে গুণ করলে তো 3 12 36, মাইনাস এই 3 দিয়ে √32 কে গুণ করলে 3 √32, এই +2, এই যে +√2 কে 12 দিয়ে গুণ করলে 12 √2, প্লাস মাইনাসে মাইনাস, এই √2 দিয়ে √32 কে গুণ করলে √2 × √32। ওকে, আচ্ছা এবার তাকান, তাহলে এটা হচ্ছে 36 মাইনাস এর 3, আর এই 32 কে ভেঙে লেখা যায়, 32 কে ভেঙে লেখা যায় 16 গুণ 2। কেন ভাঙতেছি? কারণ এর মধ্যে থেকে একটা অংশকে সেপারেট করে বের করে নিয়ে আসবো যা পূর্ণবর্গ অংশ। এগুলা কিন্তু বর্গমূলে শিখাইছি এগুলো, হ্যাঁ। প্লাস এটা 12 √2, কারণ এই 2 কে তো আর ভাঙা যায় না, এটা রেখে দিতে হবে এইভাবে। আর এই 2 এর উপরে রুট আছে, 32 এর উপরে রুট আছে, এবং এরা দুজন গুণ আছে, তাহলে একবারে 2 × 32 করে দেওয়া যায়, দুইজনকে একবারে রুটের মধ্যে পার করে দিলাম। তো
তাহলে 36 মাইনাস এ হলো 3 আর এই 16 রুট হচ্ছে 4, 4 বাইরে চলে আসে 3 এর সাথে গুণ হবে আর এই 2 √2 থেকে যাবে, মানে √2 থেকে যাবে, ঠিক আছে, প্লাস 12 √2 মাইনাস এই যে 32 দুগুণে 64, 64 রুট হচ্ছে 8, দেখেন 3 4 12 √2 আর এই যে প্লাস 12 √2, এটা হলো মাইনাস 12 √2 প্লাস 12 √2 ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 36, 36 থেকে 8 গেলে কত, এই পাশে থাকতেছে b স্কয়ার, 36 থেকে 8 বিয়োগ হলে 28 আর 28, তাহলে b ইকুয়াল টু √28, এই √28 অপশনে নেই, তার মানে বুঝতে হবে এই 28 কে ভাঙা যায়, 28 কে লেখা যায় 4 গুণ 7, 4 7 28, এই 4 এর বর্গমূল হবে 2 আর 7 এর বর্গমূল হবে না, থেকে যাবে 2√7, বুঝছেন কিনা বলেন, 2√7। এই স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ইউজ করেছি, এই স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কোথায়, স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি এ মাইনাস বি, হ্যাঁ হ্যাঁ করা যাবে, করা যাবে, এই যে এটা ভাঙলে এটা এর ভিতর থেকে 16 4 বের হয়ে আসবে, 4 বের হয়ে আসবে, 4 বের এখানে না, তা তো হচ্ছে না, এই স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কেমনে আসছে, সরাসরি গুণ করলেই তো হচ্ছে, ঠিক আছে না, জাস্ট গুণ করে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা দেখছি এখানে (3√2) এখান থেকে তাহলে কিছু একটা কমন নিতে হবে, এখান থেকে কিছু একটা কমন নিয়ে বের করে নিয়ে আসতে হবে, বুঝছেন, এখান থেকে কিছু একটা কমন নিয়ে বের করার পরে হবে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, তাছাড়া হবে না। কি বলছে, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, খেয়াল করেন, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, এ মান হচ্ছে 3 প্লাস √2, সি মান হচ্ছে 12 মাইনাস √32। আচ্ছা তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস √2, ওকে, এই 12 মাইনাস এই √32 কে লেখা যায় 16 গুণ 2, ওকে, তাহলে 3 প্লাস √2 আর এখানে 12 মাইনাস এই 16 হচ্ছে 4, 16 √4 বের হয়ে আসলো আর এটা থেকে গেল। এখন এখানে আছে 3 প্লাস √2 ইন্টু, দেখেন এইখান থেকে এই জায়গায় এবং এই জায়গাতে 4 কমন আছে, 4 কমন নিলে এখানে থাকবে 3 মাইনাস √2, তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু, এই 4 আপনি আলাদা করে রেখে দেন আর এইটাকে ধরেন এ, এটাকে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটুক আর এইটুক মিলে সূত্রে পড়বে 4 থাকলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে 3 স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার, ওকে, তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 স্কয়ার কত 9, √2 এর স্কয়ার হচ্ছে 2, তাহলে 4 ইন্টু এটা কত 9 থেকে 2 গেলে 7, তাহলে বি ইকুয়াল টু √4 ইন্টু 7, 4 এর √2 আর 7 এর রুট থেকে যাবে 2√7, এভাবে হবে, সমস্যা নেই, ওকে জি। এবার দেখেন নেক্সট কি বলছে, 12 এবং 30 এর 12 ও 30 এর তৃতীয় সমানুপাতি, বুঝেন, 12 ও 30 এর তৃতীয় সমানুপাতি এবং 9 ও 25 এর মধ্য সমানুপাতির অনুপাত। আচ্ছা তার মানে এখানে দুইটা সমানুপাত, এই 12 এবং 30 এর তৃতীয় সমানুপাতি, এর মানে কি জানেন, এর মানে হচ্ছে এটা কিন্তু একটা ক্রমিক সমানুপাত, এই অংশটা একটা ক্রমিক সমানুপাত, আবার এই অংশটা একটা ক্রমিক সমানুপাত, তাহলে 12 এবং 30 এর তৃতীয় সমানুপাতি, তার মানে এই 12 হলো এ, এই 12 হলো এ ইজ ইকুয়াল টু 12, এটা হলো বি হলো 30 আর এখান থেকে সি বের করতে হবে, এই যে এই সমানুপাত, এটা একটা সমানুপাত 12 এবং 30 এর তৃতীয় সমানুপাতি, তার মানে এটা হলো একটা অঙ্ক, এটা হচ্ছে একটা অংশ। 9 এবং 25 এর মধ্য সমানুপাতি, তার মানে এখানেও আরেকটা সমানুপাতের কথা বলছে, ক্রমিক সমানুপাতের কথা বলছে, 9 ও 25 এর মধ্য, তার মানে 9 হচ্ছে এ, এটা হচ্ছে সি আর বি হলো বের করতে হবে, বুঝেন কিন্তু বিষয়টা, তার মানে এটাও ক্রমিক সমানুপাত, এটাও ক্রমিক সমানুপাত, কেন এখানেও তিনটা রাশি, দুইটা দেওয়া আছে আর একটা মাঝখানেটা বের করতে বলছে, এখানেও দুইটা দেওয়া আছে আর তৃতীয়টা বের করতে বলছে, তাহলে ক্রমিক সমানুপাতের সূত্র কি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, তাহলে এখানে সি বের করতে বলছে, তাহলে বির মান কত, বির মান হচ্ছে 30, তাহলে 30 স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, এর মান কত, এর মান হচ্ছে 12 ইন্টু সির মান আমরা বের করব, 30 স্কয়ার হচ্ছে 900 ইজ ইকুয়াল টু 12 ইন্টু হচ্ছে সি, এই 12 দিয়ে পাশে ভাগ করেন,
তাহলে সি ইজ ইকুয়াল টু 900 ডিভাইডেড বাই 12। দেখেন 7 12 84, 7 12 84, 7 12 84, 90 থেকে 84 গেলে 6, 6 এর পরে 0 মানে 60, 5 12 60, তার মানে সি ইজ ইকুয়াল টু 75 আসছে। সি ইজ ইকুয়াল টু 75, ক্লিয়ার বিষয়টা? সি ইজ ইকুয়াল টু 75। এইখানে আবার যদি আমি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি অ্যাপ্লাই করি, এখানে আমাকে বি বের করতে হবে, তাহলে বি স্কোয়ার রেখে দেন, এর মান কত? এর মান হচ্ছে 9, আর সির মান কত? সির মান হচ্ছে 25। তাহলে বি ইজ ইকুয়াল টু √9 × 25, তাহলে 9√3, 25/5, 3 5 15, তার মানে হচ্ছে এই ক্রমিক সমানুপাতের তৃতীয় রাশি হলো 75, আর এই ক্রমিক সমানুপাতের মধ্য রাশি হচ্ছে 15। অঙ্কে চাইছে এই ক্রমিক সমানুপাতের তৃতীয় রাশি, তৃতীয় সমানুপাতি, এবং এই ক্রমিক সমানুপাতের মধ্য সমানুপাতির অনুপাত। তার মানে এইটার তৃতীয় রাশি মানে 75, আর এইটার মধ্য রাশি মানে হচ্ছে 15, এদের অনুপাত। তার মানে অতএব 75 ডিভাইডেড বাই 15, তার মানে হচ্ছে 5। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 5। কথা কি বুঝছেন? আচ্ছা, 5:1, ওকে ফাইন, নো প্রবলেম। 5:1, 5 মানেই 5:1, অপশন মানে তো 5 আসছে, তাহলে উপরে 5, নিচে কিছু না মানে 1, তার মানে 5:1, ঠিক আছে? 5:1। তার মানে এখানে কিন্তু অঙ্ক দুইটা, একটা এই পার্ট একটা অঙ্ক, এই পার্ট একটা অঙ্ক। কথা বুঝছেন? তো এখানে বলছে যে 12, ক্লিয়ার না? 12 এবং 30-এর তৃতীয় সমানুপাতি। তার মানে প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া আছে, তৃতীয়টা চাইছে। আর যেহেতু 3টা রাশি, 2টা দেওয়া আছে, একটা রাশি চাইছে, তার মানে এটা ক্রমিক সমানুপাত। 4টা রাশি হলে সমানুপাত, বাট 3টা রাশি এখানে, সুতরাং এটা ক্রমিক সমানুপাত। আর এখানে বলছে 9 এবং 25-এর মধ্য সমানুপাতি, তাহলে প্রথমটা আছে, তৃতীয়টা আছে, মাঝেরটা চাইছে, তাহলে এখানেও 2টা দেওয়া আছে, একটা চাইছে, তার মানে এখানেও 3টা রাশি, সুতরাং এটা একটা ক্রমিক সমানুপাত। তাহলে এখান থেকে একটা মান বেরোবে, এখান থেকে একটা মান বেরোবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। কি বলছে দেখেন, বলছে 2a:6b, 2a:6b এর দ্বিগুণানুপাত, এইটার দ্বিগুণানুপাত 2a:6b এর দ্বিগুণানুপাত, এবং 4a²:25b² এর ব্যস্তানুপাতের গুণফল কত? তার মানে চাইছে কি আগে দেখেন, এইটার দ্বিগুণানুপাত আর এইটার ব্যস্তানুপাতের গুণফল। তো এইটার দ্বিগুণানুপাত, দ্বিগুণানুপাত মানে কি? প্রত্যেক রাশিকে বর্গ করা। তাহলে এইটার দ্বিগুণানুপাত হলো 2a এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 6b এর স্কয়ার, এই যে এই অনুপাতের দ্বিগুণানুপাত, ইনটু এইটার ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে উল্টাই দেওয়া, অর্থাৎ এই সামনেরটা, এটা তো 4a²/25b², কিন্তু এটার ব্যস্তানুপাত মানে কি? 25b² যাবে উপরে, আর এই 4a² আসবে নিচে। বুঝতে পারছেন কি বিষয়টা? তাহলে এটা স্কয়ার করলে হবে 4a², এটা স্কয়ার করলে হবে 36b², ওকে, ইনটু এটা হচ্ছে 25b² ডিভাইডেড বাই 4a²। এই 4a², ক্যান্সেল, এই b² ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 25, নিচে থাকলো 36। তার মানে এইটার দ্বিগুণানুপাত আর ওইটার ব্যস্তানুপাতের গুণফল হচ্ছে 25 ডিভাইডেড বাই 36। ক্লিয়ার বিষয়টা? এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? বলছে এই অনুপাতের বর্গ, এই অনুপাতের দ্বিগুণানুপাত মানে এদের বর্গ করে, এবং এটার ব্যস্তানুপাতের গুণফল মানে এটার দ্বিগুণানুপাত করব আর এটার ব্যস্তানুপাত করব, তারপর দুইটা গুণ করব, যা আসবে তাই। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন তো আমাদের নাই, এই 68 পর্যন্তই ছিল, ঠিক আছে? তার মানে অনুপাতের যে শীট আপনাদেরকে দিছি, অনুপাত সমানুপাতের, সেটা ক্লোজড। এখন আমি আপনাদেরকে এক্সট্রা একটা ক্লাস দিব। এক্সট্রা মানে হচ্ছে এগুলা শীটে নাই, বাট আসতে পারে। আমি এ পর্যন্ত এই টাইপের কোশ্চেন, মানে এই টাইপের করাইছি, বাট এই কোশ্চেনগুলো করাইনি। আমার মনে হয়েছে যে না, এই কোশ্চেনটা হয়তো আমার একটু ক্লাসে আলোচনা করা দরকার, না হলে হয়তো আপনি সলভ করতে যে একটু বেগ পাবেন। এরকম টাইপের কোশ্চেন নিয়ে আমি অনুপাতের উপর একটা মানে লং ক্লাস দিব, এক্সট্রা অঙ্ক নিয়েই শুধু। কথা কি বুঝছেন? আগামীকাল তো আমাদের বন্ধ, শুক্রবার, তাহলে শনিবার আমাদের এই লং ক্লাসটা হবে। যত সময় লাগে লাগুক, কিন্তু ক্লাসটা শেষ করব। অনুপাত শেষ করে আমরা ধরবো হচ্ছে পিতা পুত্রের বয়সের অঙ্কগুলা, তারপর হচ্ছে গড়। এগুলো শেষ হলে এই আপনাদের এই কর্ম পরিকল্পনা শেষ। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। দ্বিগুণানুপাত তো সেই প্রথমে বুঝাইছি, আপনাকে ক্লাস করতে হবে। হ্যাঁ, অনুপাতের শুরুর দিকে ক্লাস করতে হবে, থিওরি বুঝতে হবে। হ্যাঁ, প্রথম দিকে আমি বুঝাইছি, মাঝখান থেকে ক্লাস করলে পরে বিপদ। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।